শুধু বলবো সমাজ, পাড়াপড়শির আত্মীয় স্বজনের কথায় কান দিবেন না। আপনারা একবেলা না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহস জোগাবে না। শুধু ভুল করলে সেই ভুল ধরিয়ে দিতেই আসবে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক করেছেন নাকি ভুল? আত্মহত্যা কি সবকিছুর সমাধান? নিহার জ্ঞান ফিরতেই এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হবে তা আগে থেকেই জানত। তারিন নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিদ পাশে দাঁড়ানো নেওয়াজ নিহার বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে ধরে প্রশ্নটা করল। নিহা কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল নেওয়াজের দিকে। পরক্ষণে অপরাধ বোধে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার কি মনে হয়, তুমি মরে গেলে তো বেঁচে গেলে, পরকালের ভয় নেই? নিহা চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। কি উত্তর দেবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল, নেওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল, ভাইয়া, এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না। ও ভয় পেয়ে আছে, আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই। তাই আপনি একটু এখন শান্ত থাকুন। নেওয়াজ চুপ রইল। সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল, আর আমার কে আছে? নিহা চৌকিতে তাকালো। অশ্রুসিক্ত সে নয়ন। দুজনের একবার অশ্রুসিক্ত আখিতে চোখাচোখি হয়ে গেল। নেওয়াজ পুনরায় প্রশ্ন করল, মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকেই একা হয়ে যায়। সে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি তার একবারও মনে পড়েনি? কেমন ভালোবাসে আমাকে! নিহা নিঃশব্দে কাঁদছে, কিছু বলার সাহস পাচ্ছে না। নেওয়াজকে জড়িয়ে ধরাই বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। তামজিদ এবার মুখ খুলল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও, আমরা আসি। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নিহাই দিকে তাকাও। নিহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিদ মুচকি হেসে নিহাকে অভয় দিল। পুরো দমে বলা শুরু করলো, আত্মহত্যা মহাপাপ, জানো না তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবন কি এত সস্তা মনে হয়? এই মেয়ে, মন দিয়ে শোনো, রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র, তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী এমনটা ভাবা বোকামি। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ, কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে, কতটুকু নিজের ব্রেনে ধারণ করতে পারলে, এটাই গুরুত্বপূর্ণ। শুনো মেয়ে, একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই। তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না, স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। স্বপ্ন পূরণের রাস্তা এত সোজা না, অনেক বাধা বিপত্তি রয়েছে, সেগুলোর সাথে মোকাবেলা করে চলতে হবে। তোমাকে এখন যারা কটু বাক্য শোনাচ্ছে, খোঁচা মারছে, অবহেলার চোখে দেখছে, তাদের সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো, তেমন করে মানুষের কথাও গিলে ফেলো। চোখ বন্ধ করে নিজেকে সময় দাও। সহ্য করতে না পারলে একান্তে কেঁদে নাও। মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার রব আছেন? তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছে। সেই জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছো। কি বোকা তুমি! আজ থেকে লড়াই করতে শিখো। পেছন ফিরে তাকাবে না আর, একদম তাকাবে না। সব ভুলে যাও, নিজেকে নিজের মতো করে গড়ে তোলো। আত্মবিশ্বাসী, সংগ্রামী হও। বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না, তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও, অনেক দূরে যাও। পথের মাঝে কাঁটা দেখে পেছন ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপড়ে ফেলতে না পারো, তাহলে কাঁটাই পা ক্ষতবিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে, পারতে তোমাকে হবেই। বুঝেছো? তামজিদ কথাগুলো বলেই থামলো, দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর পুনরায় মুখে হাসি টেনে শান্ত স্বরে বলল, আত্মহত্যা সব কিছু সমাধান না। মরে গেলে তো হেরে গেলে। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী।
বুঝতে পারছো? নিহা ঠোঁটের কোণে হাসি টানলো, মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। তারিন এবার নিহার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে উঠল, তুই এবার রেস্ট কর, আমরা আসি, কাল ছেড়ে দেবে তোকে, তারপর বাসায় গিয়ে দেখা করে আসবো। তারিনের কথা শেষ হতেই ও উঠে দাঁড়ালো, তামজিদের উদ্দেশ্যে বলল, চলুন। তামজিদ কিছু বলার আগেই নিহা শান্ত বাক্যে বলে উঠল, আমার কিছু কথা আছে। এর মধ্যেই রুমে ঢুকলো নিহার বাবা মা। দরজার দিকে তাকাতেই নিহার চোখে মুখের রাগ, ক্ষোভ, অভিমান ফুটে উঠল। ঘৃণায় চোখ নামিয়ে নিল, মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তরু, ওনাদেরকে এখান থেকে চলে যেতে বল প্লিজ। আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বল। ওনারা আমার বাবা মা, আমি চাই না তারা আমার চোখে ওনাদের প্রতি সম্মান ভালোবাসার বদলে ঘৃণা দেখুক। নিহার মা এবার শব্দ করে কান্না করে উঠলেন। নিহার কাছে এগিয়ে আসতে নেওয়াজ সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। নিহার মা এসে নিহার হাত জোড়া পেঁচিয়ে ধরলেন, কান্নারত স্বরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোর মা হিসেবে সত্যিই অযোগ্য। মা হয়েও আমি তোর কষ্ট দুঃখ বুঝিনি। আমাকে ক্ষমা করে দে মা। এতগুলো বছর তোকে যেই শাসন অবহেলায় বড় করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবুও ক্ষমা চাইছি মা। আমার দিকে থেকে মুখ এভাবে ঘুরিয়ে রাখিস না। নিহা তবুও কোনো টু শব্দ করল না, বরং আলতো করে মায়ের থেকে হাত সরিয়ে নিল। এবার আসলেন নিহার বাবা। নিহার মাথায় হাত বুলিয়ে করুণ স্বরে বলতে লাগলেন, আমার দিকের থেকে অন্তত মুখ ঘুরে রাখিস না মা। তোকে দিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তোর ভালোর জন্যই তোর মা তোকে একটু আধটু বকাঝকা করতো, শাসন করতো, তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি? আমাদের জন্য কি তোর একটুও মায়া হলো না? নিহা হাসলো, হাসতে হাসতেই বলা শুরু করলো, মায়া, তাও হবার তোমাদের জন্য? কেন হবে বলো তো? আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর মতো ভালো করতে চাইছিলে, তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, মা আমার সাথে কবে ঠিক করে কথা বলেছে? আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে? আমার ভালো মন্দ, খারাপ লাগা ভালো লাগা বুঝেছে? স্কুল থেকে আসলে কখনো ভাত মেখে খাইয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে? কখনো স্কুলে এর গল্প শুনতে চেয়েছে? যখন থেকে স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে একা একা ড্রেস পরছি, জুতো পরছি, তারপর স্কুলের জন্য বেরিয়েছি, তাও কখনো দারোয়ান চাচার হাত ধরে, নয়তো ড্রাইভার চাচার হাত ধরে। তোমার মনে পড়ে বাবা, তুমি কবে আমার হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলে? আমার সাথে করে তোমরা ঘুরতে বেরিয়েছিলে, আমার সাথে বসে গল্প করেছিলে? মনে পড়ে? পড়ে না, তাই না? আমারও মনে পড়ে না। আচ্ছা মা, তোমার মনে পড়ে আমাকে শেষ কবে ভাত খাইয়ে দিয়েছিলে? আমার যখন 4 বছর, তখন থেকেই তোমরা বিছানা আলাদা করে দিলে। কেন মা, আমার কি মন চাইতো না তোমাদের জড়িয়ে ধরে ঘুমাতে? আমার খারাপ লাগতো না কখনো তোমাদের কাউকে পাশে পাইনি? পাবো কি করে? তোমরা তোমাদের চাকরি নিয়ে খুব ব্যস্ত। আমাকে জন্ম দেয়া অবধি বোধহয় তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল, তাই না মা? আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এইভাবে হাত বুলিয়ে দিয়েছো? বাবা মা, তুমি কখনো আমার জন্য রাত জেগেছো? মনে পড়ছে না আপাতত। আমার পড়ালেখা কখনো হেল্প করেছিলে আমাকে? শুধু রেজাল্ট বেরা যত অভিযোগ শুনিয়েছো। অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি, পড়েছি, কখনো তো দিনও জিজ্ঞাসা করনি আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, প্রিপারেশন কেমন? তারপর যখন কোথাও চান্স হলো না, তখন আসলে আমাকে জন্ম দেওয়া নিয়ে তোমাদের ভুল হয়েছে সেসব শোনাতে। জানো মা, তুমি শুধু আমার জন্মদায়ী মা, আর কিছু না। একমাত্র ভাইও বাদে আমার আপনজন কেউ ছিল না।
ভাইই ছিল আমার খারাপ ভালোর সঙ্গী। আমার ভাইও আমাকে বাবা মা দুজনের আদর দিয়েছে, অভাব পূরণ করেছে, কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে শুধুমাত্র তোমাদের স্বপ্ন আশা পূরণ করার জন্য। আর কত স্বপ্ন আশা আছে তোমাদের, কত। আর কিছু বলতে মন চায় না। প্লিজ তোমরা এখান থেকে যাও, প্লিজ যাও। আমাকে তোমাদের আমার সহ্য হচ্ছে না, যাও, যাও না, যাচ্ছ না কেন? নিহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। এবার পাগলের মতো চিৎকার করার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তামজিদ কোনো রকমে নিহার বাবা মাকে রুম থেকে বের করে ডাক্তার ডাকতে গেল। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে। তারিন পাশে বসে নিহার মাথায় হাত বুলাচ্ছে। তারিনও কাঁদছে। মেয়েটার মনে এত কষ্ট চেপেছিল, অথচ এই 3 বছরে একজনও বুঝতে দিল না। নেওয়াজও কাঁদছে। নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আমি কেন বাবা মায়ের ভালোবাসা পেলাম না, তাদের ভরসা সাপোর্ট পেলাম না? কি দোষ ছিল আমার? কেন আমাকে ভালোবাসলো না মা? কেন আমাকে বুঝলো না? কেন বুঝলো না আমাকে? নেওয়াজ কিছুই বলছে না। কাঁদুক, যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিক। নিহা নেওয়াজকেও শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আপনি ছাড়া আমার কেউ নেই, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে আদর করবেন, অনেক অনেক ভালোবাসবেন, আমাকে আপনার বুকে আগলে রাখবেন, আমাকে একটু ভরসা দিবেন। আমি আর কিচ্ছু চাই নাই। বিশ্বাস করেন, ছোট থেকে আমার কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল শুধু ভালোবাসার। আমার ভালোবাসার অভাব পূরণ করে দিবেন প্লিজ। আমাকে ছেড়ে যাবেন না, বলেন না আমাকে ছেড়ে যাবেন না। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলতে লাগলো, যাব না, কোথাও যাব না, কোনো দিন যাব না। তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দিব। কোনো দিন কোনো কিছুর অভাব তোমাকে ছুঁতে পারবে না। আমি আছি তো, তোমার আছি, তোমারই থাকবো, আমার বুকে এইভাবেই আগলে রাখবো। তামজিদ ডাক্তার নিয়ে আসতে আসতে নিহা জ্ঞান হারিয়েছে। তারিনের মাথা ঘোরাচ্ছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশেই দাঁড়িয়ে আছে। ডাক্তার নিহাকে দেখে চেক আপ করে বলল, অতিরিক্ত প্রেসারে জ্ঞান হারিয়েছে, চিন্তা কিছু নেই। ডাক্তার চলে যেতেই তামজিদ নেওয়াজের উদ্দেশ্যে বলল, আমি তারিনকে নিয়ে বাসায় যাই, তুমি সব সামলাতে পারবে তো? নেওয়াজও সায় জানালো। তামজিদ পুনরায় বলল, তাহলে কাল সকালে আসবো আবার। নেওয়াজ উঠে দাঁড়ালো, বলল, কাল কাজে নিয়ে আসবে একবারে। তামজিদ আর তারিন দুজনেই অবাক হলো। আকাশ থেকে পড়লো যেন। তারিন অবাক সুরে প্রশ্ন করলো, কাজী কেন? নেওয়াজ হাসলো, বলল, কেন আবার? তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য। তারিনের মুখটা হা হয়ে গেল। তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, এখানে? নেওয়াজ হেসে জবাব দিল, হ্যাঁ, এখানেই। আমাদের বিয়েটা এই হসপিটালে হলে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে, বুঝলে? তামজিদ তারিন দুজনেই একসাথে হেসে ফেলল। নেওয়াজ বলল, আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক, যে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে। যাদের জন্য নিহু আজ এই অবস্থা, তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক আমি চাই না। তামজিদ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, অল দ্য বেস্ট ব্রো, আমরা আছি তোমাদের পাশে। তারিন হেসে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন মাস্টার মশাই, গিয়ে আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে। কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না সাজলে হবে? তামজিদ মুখ টিপে হেসে নেওয়াজের উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে নেওয়াজ, এবার থেকে একটু সাবধানে থাকবে। কি আপদ ঘাড়ে উঠাচ্ছ টের পাবে হারে হারে। নিজ ইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। নেওয়াজ হাহা করে হেসে দিলেও তারিন রেগে বোম হয়ে উঠল। যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। তামজিদ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বোম ব্লাস্ট হলো বলে আল্লাহ আমাকে বাঁচাও।